Recording in progress. Progress. Yes. ভিডিও ঠিক আছে সবাই একটু রেসপন্স করেন সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শুরু করি মধুদা প্রকাশনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের বাংলার দুইটা গুরুত্বপূর্ণ টপিকস এর উপরে আছে যে ক্লাস হবে আজকে আমাদের সাধারণ জ্ঞানের ক্লাস ছিল কিন্তু সাধারণ জ্ঞান ক্লাসে যে স্যার আছে উনি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত হতেই বাংলা ক্লাস নিচ্ছি আর কি তো খেয়াল করেন আপনাদের পড়াশোনা কেমন চলছে সবাই সব কাজ হচ্ছে পড়াশোনা ব্যতীত নাকি আচ্ছা খেয়াল করে আমরা ক্লাস শুরু করি যেহেতু অনেক বেজে গেছে রাত 10টা ঠিক আছে আজকের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আছে উপসর্গ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ খেয়াল করেন আমাদের শব্দ গঠনের যে 6টা প্রক্রিয়া আছে এই 6টা প্রক্রিয়ার ভিতরে এক নম্বর হচ্ছে যে উপসর্গ এগুলো তুমি হাতে ধরতে পারবে না। এই কারিমা আপু আপনার হচ্ছে যে ওই ভিডিওটা অন আছে তো একটু ইয়ে করে রাখেন অথবা মিউট করে রাখেন ওকে থ্যাংক ইউ খেয়াল করেন উপসর্গ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দেখেন উপসর্গ শব্দ গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইংলিশে সেটাকে আমরা প্রিফিক্স বলি উপসর্গ তার পূর্বেই বসতে পারে যার একটা নির্দিষ্ট অর্থ আছে যদি কারো অর্থ না থাকে তাহলে তাহার আগে উপসর্গ বসতে পারে না উপসর্গ বাক্যের শব্দের হচ্ছে সম্প্রসারণ করে সংকোচন করে নতুন শব্দ দান করে নতুন অর্থ প্রকাশ করতে সাহায্য করে খেয়াল করেন ঠিক উপসর্গ আবারও বলছি উপসর্গ তার পূর্বে বসতে পারবে যার একটা অর্থ আছে আপনার পরীক্ষায় যদি কোনো শব্দ দিয়ে থেকে বলে যে এটা কোন উপসর্গ এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে উপসর্গটা কোন অর্থে প্রকাশ করেছে এটা অথবা একটা শব্দের ভিতরে কয়টা উপসর্গ আছে এখন বর্তমান কম্পিটিটিভ এক্সামে স্মার্ট ওয়েতে দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে যে আপনার এই বাক্যের ভিতরে কয় ধরনের উপসর্গ আছে তবে আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় যে নিশ্চয় কোনটা আহ সাধিত শব্দ এই সাধিত শব্দ চেনার জন্য আপনার উপসর্গ চিনতে হবে এক দুই নম্বর কথা নিচের কোন শব্দটা উপসর্গ যোগে গঠিত হয়েছে ঠিক আছে অথবা নিচের কোন শব্দটা উপসর্গের একটা ভিন্ন অর্থ প্রকাশ করছে ঠিক আছে আমরা একটু দেখি মনে করেন আমরা একটা শব্দ লিখলাম এখানে যে আহার খেয়াল করেন আহার একটা আমরা শব্দ লিখছি আহার শব্দের অর্থ একটা হচ্ছে যে গলার হার আর আরেকটা হচ্ছে যে খেলার হচ্ছে যে কি পরাজয় খেয়াল করেন তাহলে হার শব্দের অর্থ আছে ঠিক এই শব্দের পূর্বে আপনি একাধিক উপসর্গ বসিয়ে নতুন অর্থ দান করতে পারেন আপনি এখানে লিখলেন আযোগ হার আহার আহার মানে কি খাবার ওকে
আপনি এখানে লিখছেন বি যোগ হার, বিহার, বিহার মানে কি ভারতের একটা রাজ্য। এখানে আপনি লিখছেন উপযোগ হার, উপহার মানে কি শুভেচ্ছা স্বরূপ কাউকে কোনো কিছু দেওয়া। তারপরে আপনি এখানে লিখছেন হচ্ছে যে পরিযোগ হার, পরিহার মানে কি বাদ দেয়া। এখানে লিখছেন আপনি পুরোযোগ হার, পুরোহার মানে উত্তম মধ্যম দেয়া, মারধর করা। তাহলে খেয়াল করেন উপসর্গ তার পূর্বে বসতে পারবে যার অর্থ আছে, এই হার শব্দের অর্থ আছে। তাই একটা না দুইটা, একটা গলার হার, একটা হচ্ছে পরাজিত হার। আপনি গলার হার এবং পরাজিত হার বলে চিনতেন, কিন্তু তার পূর্বে যে অব্যয়সূচক শব্দ অংশ বসেছে যার নিজস্ব কোনো অর্থ নেই, আ শব্দের কোনো স্পেসিফিক অর্থ আছে? নাই। বি শব্দের কোনো অর্থ আছে? নাই। উপশব্দের অর্থ আছে? নাই। পরিশব্দের অর্থ আছে? নাই। পুরো শব্দের অর্থ আছে? সেটাও নাই। কিন্তু একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে এগুলো সম্পূর্ণ অর্থটাই চেঞ্জ করে দিয়েছে। আহার মানে খাবার, বিহার একটা রাজ্যের নাম, উপহার শুভেচ্ছা স্বরূপ কাউকে কিছু দেওয়া, পরিহার মানে বাদ দিয়া, প্রহার মানে উত্তম মাধ্যম দিয়া। তাহলে আমরা দেখব যে আমাদের প্রশ্নের ক্ষেত্রে এটা আমরা একটু খেয়াল করে দেখবো যে এই শব্দের আহ, কি ধরনের উপসর্গ ব্যবহৃত হয়েছে। আমরা উপসর্গ ধরন তো চিনবই, এবং এই সাধিত শব্দের এটাকে আদৌ উপসর্গ যুগে গঠিত হয়েছে না প্রত্যয় যুগে গঠিত হয়েছে, না সমাস দ্বারা গঠিত হয়েছে, না সন্ধি দ্বারা গঠিত হয়েছে। তাহলে আমরা এখন শিখলাম যে উপসর্গ একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে নতুন অর্থ দান করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা উপসর্গ চিনতে পারছি। উপসর্গ যদি একটা উপসর্গ জাতীয় কোনো শব্দ থাকে, উপসর্গ দ্বারা গঠিত কোনো শব্দ থাকে, তাহলে খেয়াল করবো যে ওই শব্দের অর্থ আছে কিনা। দেখেন, এ এক অর্থে ব্যবহৃত হচ্ছে, আমি বললাম ছেলেটি মেয়েটির দিকে আর নয়নে তাকালে। ঠিক আছে, আর নয়নে তার দিকে তাকালে। এখন পরীক্ষায় দিতে পারে আর শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। দেখেন প্রশ্ন এবার একটা ডিপলি যাচ্ছে। আগে আপনি চিনছেন যে উপসর্গ দ্বারা গঠিত শব্দ কিনা, দ্বিতীয়ত আপনি চিনছেন কোনটা কোন উপসর্গ, তৃতীয়ত আসছেন এই উপসর্গের আসলে স্পেসিফিক কি অর্থ আছে। এটা কি নিন্দিত অর্থে, এটা খারাপ অর্থে, কদর্য অর্থে, না বক্র অর্থে। তাহলে ছেলেটি মেয়েটির দিকে আর নয়নে তাকালো, একে দ্বারা বোঝাচ্ছে যে বক্র অর্থে বা বাঁকা নয়নে, বাঁকা চোখে তাকালো। তাহলে আমরা তিন ধরনের প্যাটার্ন পেলাম। নিচের কোনটা তৎসম উপসর্গ, নিচের কোনটা খাঁটি বাংলা উপসর্গ, বা নিচের কোনটা বিদেশি উপসর্গ, এটা আমাকে চিনতে হবে। আবার দ্বিতীয়ত আমাকে চিনতে হবে যে এটা উপসর্গ দ্বারা গঠিত শব্দ কিনা। তিন নম্বরে হচ্ছে যে যেটা হচ্ছে এই উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। চার নম্বর একটা প্যাটার্ন দেখেন। এখন আমরা প্রায় দেখি যে লেখা আছে ব্যাকরণ। ঠিক আছে, এই ব্যাকরণ শব্দটা বাংলার ভিতরে কয়টা উপসর্গ আছে? ঠিক আছে, ব্যাকরণ শব্দটা একটা তৎসম শব্দ। এই ব্যাকরণটাকে যদি ভাঙা হয় তাহলে আসে কি ব্যয় যোগ করণ। খেয়াল করেন, এই ব্যয়টাকে যদি ভাঙা হয় তাহলে দেখেন আমরা কিন্তু সবকিছুর ভিতরে একটার সাথে আর একটা গ্রামাটিক্যাল আছে, কানেক্টেড আছে। আমরা পড়ছিলাম যে সন্ধি নির্ণয় করার সময় পড়ছিলাম, একটু খেয়াল করে দেখেন তো, কোন শব্দের সাথে যদি জফলা যুক্ত থাকে তাহলে জফলা যুক্ত বর্ণে রস্যিকার বা দীর্ঘিকার বসে, বাকি অংশ অপরিবর্তিত থাকে। এখানে কি আছে? ব্যয় আছে। তাহলে এটাকেই আমি যদি সন্ধি করি তাহলে যার সাথে জফলা আছে তার সাথে আমরা রস্যিকার দিলাম বি, এখানে কি কার আছে? আকার, যোগ এখানে আমরা দিলাম। আপনি কিন্তু দুইটা উপসর্গ পেয়ে গেছেন, একটা বি আর একটা হচ্ছে এখন আমি খেয়াল করবো আমার কিন্তু বলাই আছে যে উপসর্গ একটা অর্থবাচক শব্দের পূর্বে বসে। পাশাপাশি একটা না দুইটা না পাঁচটা উপসর্গ বসতে পারে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে শেষে যেন একটা অর্থবাচক শব্দ থাকে। যদি অর্থবাচক শব্দ না থাকে, পাশাপাশি দুটো তিনটে উপসর্গ হলেও সেটা উপসর্গ দ্বারা গঠিত শব্দ না। তাহলে দেখেন করণটাকে ভাঙলে কি উপসর্গ নেওয়ার পরেও কি অর্থবাচক শব্দ আছে কিনা? ক্রিযোগ অন, ক্রিযোগ অন। তাহলে খেয়াল করেন, ক্রি কি কোনো উপসর্গ? না, ক্রি কোনো উপসর্গ না। তাহলে ঠিক আছে, ব্যাকরণ শব্দের ভিতরে দুইটা উপসর্গ আছে, বি যোগ বোঝা গেছে? আচ্ছা, একটু খেয়াল করেন। আবার আপনাদের আরেকটু বলি যে আপনি যে জিনিসটা আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাশাপাশি একটা না একের অধিক উপসর্গ বসতে পারে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে শেষে যেন অর্থবাচক শব্দ থাকে। কারণ আমি ওই যে বললাম হার শব্দের অর্থ গলার হার বা পরাজিত হার, কিন্তু তার আগে আমি উপসর্গ বসাইছি পরিহার, পরিযোগ হার, পরিহার। এই হারের অর্থ আছে বিধায় এই উপসর্গটা বসছে, যদি অর্থ না থাকতো তাহলে উপসর্গটা হতো না। খেয়াল করেন, আমরা এখানে লিখলাম যে ভি ব্যহার। খেয়াল করেন লিখছে হচ্ছে কি সমভি ব্যহার। এই সমভি ব্যহার এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন। এটা আমার মনে হয় অ্যাডমিশন থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো
পরীক্ষা নেই যে সেখানে আসেনি সমবিবেহার। এই সমবিবেহার শব্দের ভিতরে কয়টা উপসর্গ আছে? তাহলে আপনাদের এই জাতীয়, তাহলে উপসর্গের এই জাতীয় যদি কোশ্চেন আসে আমরা ভাগ করে নেব। সমভি আর একটা আছে কি ব্যাহার। ঠিক আছে, তাহলে সমভিকে একটু সন্ধি করছি করি তো আমরা। সমভি সন্ধি করলে কি আছে? সম যোগ, এখানে কোনো কার আছে? নেই, তাহলে এখানে কোনো কার নেই বলে আমরা কি বসাবো? অভি, সমযোগ অভি। ওকে, সম একটা উপসর্গ, অভি একটা উপসর্গ, হ্যাঁ মিলছে। এখন দেখেন ব্যাহার। আচ্ছা, তাহলে আমি আস্তে আস্তে যে এখানে ভাঙতে ভাঙতে যাচ্ছি, কিন্তু আমার মাথায় রাখতে হবে যেন লাস্টে একটা অর্থবাচক শব্দ থাকে। এখানে খেয়াল করে দেখেন ব্যয়, এই ব্যয় শব্দটা যদি আমরা ভাঙি, খেয়াল করেন, তাহলে একটু আগে আমরা কি করলাম? ব্যয় শব্দটা ভাঙলে পাওয়া যাচ্ছে যে বি যোগ আ। এখন থেকে আরেকটু ভেঙে দেখি, আরেকটু ভাঙলে কি আছে? শুধু হার আছে। আচ্ছা, হার যদি আমি ভাঙি, তাহলে মাথায় রাখতে হবে শেষে অর্থবাচক শব্দ আছে কিনা। না, কোনো অর্থবাচক শব্দ হচ্ছে না যদি ভাঙা যায়, আবার এটা ভাঙাও যাচ্ছে না। তাহলে দেখেন সমবিবেহার শব্দের ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা উপসর্গ রয়েছে। বোঝা গেছে? তাহলে প্যাটার্ন তিনটা। এক, প্রথম প্যাটার্ন হচ্ছে উপসর্গ আমাকে চেনা, যে নিচের কোনটা কোন উপসর্গ। দুই নম্বর প্যাটার্ন হচ্ছে যে উপসর্গ দ্বারা গঠিত শব্দ কিনা। তিন নম্বর প্যাটার্ন হচ্ছে যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। চার নম্বর প্যাটার্ন হচ্ছে একটা শব্দের ভিতরে কয় ধরনের উপসর্গ আছে। তবে আপনাদের জন্য প্রথম দুইটাই বেশি ইম্পর্টেন্ট, 3 এবং 4 নম্বর এত ইম্পর্টেন্ট না। তবে 1 2 ক্রস করলে 3 থেকে 3 পর্যন্তই দেখা যাচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 4 এত ডিপলি বা হাইফাইটেড কোশ্চেন আপনাদের জন্য দিবে না। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা। খেয়াল করেন, তাহলে উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা কি বললাম? যে অর্থহীন শব্দাংশ বর্ণ বা যে অর্থহীন শব্দাংশ বর্ণ বা বর্ণের সমষ্টি কোনো ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। আমি একটু আগে যা বুঝলাম সেটা একটু এই কিতাবের ভাষায় দেওয়া হলো আর কি। ঠিক আছে। এই উপসর্গ যুক্ত হলে শব্দের মূল অর্থের পরিবর্তন ঘটে, সম্প্রসারণ হয়, সংকোচন হয়, বিপরীত শব্দ হয়। যেমন হার, পরাজিত, পরিহার, বাদ দেয়া। আহার, খাবার, পরিহার, বাদ দেয়া। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু খেয়াল করি কি আছে দেখা যাক। উপসর্গের কাজ। উপসর্গ কি কাজ করে? নতুন অর্থবাচক শব্দ তৈরি করে, প্রযোগ ভাত, প্রভাত। শব্দের অর্থের পূর্ণতা দান করে, পরিযোগ পুষ্ট, পরিপুষ্ট। শব্দের অর্থ সম্প্রসারণ করে, এক্সটেন্ড করে, পরিযোগ তাপ, পরিতাপ। শব্দের অর্থ সংকোচন করে, কনসাইজ করে, কুমায়নের অযোগ কাজ, অকাজ। কাজ ছিল যে কোনো কাজ, তার ভিতরে মন্দ কাজ হতে পারে, ভালো কাজ হতে পারে, কিন্তু যখন আপনি বসিয়েছেন তখন সেই কাজটাকে স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে এটা হচ্ছে মন্দ কাজ। শব্দের অর্থের পরিবর্তন করে, গমন মানে যাওয়া, আগমন মানে কি? আসা। তাহলে উপসর্গ মোট 5 ধরনের কাজ করে: অর্থবাচক শব্দ তৈরি, অর্থের পূর্ণতা দান, সম্প্রসারণ, সংকোচন এবং পরিবর্তন করে। খেয়াল করেন উপসর্গের শ্রেণী বিভাগ। তাহলে বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার: একটা আছে খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আর আছে বিদেশি উপসর্গ। ঠিক আছে, এখন আমাদের এই খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ, এখন সাধারণত দেখেন আপনারা যেহেতু পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, নিজেদের মতন করে পড়ে হয়তো বা একটা আত্মস্থ করার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু যেহেতু আমরা হেল্পার হিসেবে আপনাদের সাথে আছি, মধুদা প্রকাশনের টিম মেম্বার আপনার সাথে আছে, সেই জন্য আমরা চেষ্টা করব যে আপনাদেরকে খুব সহজভাবে ওই বিষয়টাকে বোধগম্য করার জন্য। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার আমরা বললাম। প্রথমে হচ্ছে দেখেন খাঁটি বাংলা উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গ যখন হচ্ছে যে আহ, আহ, যখন আমরা কোচিং করি অ্যাডমিশনে, তখন হচ্ছে যে এই খাঁটি বাংলা উপসর্গর এক একজন এক এক ধরনের ছন্দ বানাইছিল আর কি। তো তার সাথে একটু কাস্টমাইজ করে পরবর্তীতে কোচিং এ ক্লাস নিতে নিতে এটা করা হয়েছে আর কি। বলছে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। দেখেন লেখা আছে অজ পাড়াগাঁয়। ঠিক আছে, অজ পাড়াগাঁয়ের অঘা রাম ছেলে শাওন। শাওন নামে একটা ছেলে, সে অজ পাড়াগাঁ থেকে আসছে ঢাকা শহরে। ঠিক আছে, সে কেমন? অঘা রাম। কি জন্য আসছে? কোচিং এ। কোচিং এ আসার সময় ইতিহাসের অগ্নিকন্যা, ইতিহাসের অগ্নিকন্যা এই বিপাশাকে সে আর নয়নে দেখে পছন্দ করে। তাহলে একদম আপনি চোখ বুজে একটু এই চিন্তা করেন তো, যে গ্রাম থেকে একজন আসছে, অজপাড়া গায়ের অঘরাম একটা ছেলে, তার নাম সামাও জায়গায় হলো। সে হচ্ছে যে আসার সময় ইতিহাসের অগ্নিকন্যা বিপাশা নাম করে একটা মেয়েকে আর নয়নে দেখে পছন্দ করে, বাঘা চোখে দেখে পছন্দ করেছে। এখন
সে শাওনের মনে কি আছে দেখেন, একদিন ভর দুপুরে, ভর দুপুরে সুকৌশলে কুপরামর্শে ওই আন্তরা মেয়েটিকে, ঠিক আছে, মানে একেবারেই আলাভুলা একটা মেয়ে আন্তরা মেয়েটিকে ওই নিয়ে গেছে আবছায় নিয়ে গিয়ে, আবছায় নিয়ে গিয়ে কি করছে, অন্য কিছু হওয়ার দরকার নেই, 49 টাকার কদবেল, 49 টাকার কদবেল ও শ সা, ঠিক আছে, ও শ সা, শশা খাওয়ায় হাত পাতিয়ে প্রেমের ভিক্ষা চাই, তখন মেয়েটি অনাচার সৃষ্টি করে। খেয়াল করেন, তাহলে আমরা আবারও বলছি যে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আমরা একটু আপনি মনে মনে আমার সাথে বলেন, অজ পাড়া গায়ের অঘা রাম ছেড়ে, অজ একটা, অঘা একটা, রাম একটা, ছেড়ে শাওন কোথায় আসছে, কোচিং এ, কোচিং এ আসার সময়, আসার সময় ইতিহাসের, ইতিহাসের ইতি, অগ্নিকন্যার অ, ইতিহাসের অগ্নিকন্যা বিপাশাকে, বিপাশার বি, বিপাশাকে আর নয়নে দেখে পছন্দ করে। একদিন ভর দুপুরে, ভরের ভর দুপুরের দু, সুকৌশলের সু, সুকৌশলে কুপরামর্শের কু, ওই আন্তারা মেয়েটিকে আব ছায়ার আব, নিয়ে গিয়ে নি, আবছায় নিয়ে গিয়ে 49 টাকার কদবেল, 49-এর কদ বেলের কদ ও শশা, একটা, একটা শশা খাওয়ায়ে হাত পাতিয়ে প্রেমের ভিক্ষা চাই, তখন মেয়েটি অনাচার সৃষ্টি করে। এই ছিল আমাদের খাঁটি বাংলা 21টি উপসর্গ। আচ্ছা, খেয়াল করেন তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ কয়টি, 20টি। দেখেন একটু হাসির ছলে, প্রথম, প্রথমের প্রথম প্রেমে পরাজিতের পরা, প্রথম প্রেমে পরাজিত হয়ে নায়ক অভিষেকের অভি এবং নায়িকা অপি করিমের অপি, প্রথম প্রেমে পরাজিত হয়ে অভিষেক ও অপি করিম চরমভাবে অপমানিত হয়ে, অপমানিতের অপমানিত হয়ে মনের জ্বালা সম, একটা, সম একটা, উপশম করার জন্য প্রতি রাতের পরিশেষে মদ পান করে। আর অধিক উৎসাহের, অধিক উৎসাহে ও অবলীলায়, অবলীলায় বলে, অনুর নীর অতি দূরে নয়, আশু বি নি, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কয়টা আছে এখানে, 20টি। তাহলে খেয়াল করেন, আমরা বলছি প্রথমের পরাজিতের পরা, প্রথম প্রেমে পরাজিত হয়ে কে কে, অভিষেক ও অপি করিম কি হয়েছে, তারা পরাজিত হয়ে চরমভাবে অপমানিত হয়েছে, অপমানিতের মনের জ্বালা কি করেছে, উপশম করার জন্য, লাঘব করার জন্য, একটা, সম একটা, কি করছে, প্রতি রাতের পরিশেষে, পরিশেষের প্রতি রাতের পরিশেষে মদ পান করে। আর অধিক উৎসাহের অধিক উৎসাহের ও অবলীলার বলে, অনুর নীর অতি দূরে নয়, আশুবিনী। খেয়াল করেন, আমাদের তৎসম এবং খাঁটি বাংলা উপসর্গের 4টে উপসর্গ একই, সেটা হচ্ছে কি, আ, সু, বি, নি। পরীক্ষায় আপনাকে দিতে পারে, বিগত সালের অনেক পরীক্ষা আসছে যে খাঁটি বাংলা এবং তৎসম উপসর্গের কোন 4টে উপসর্গ একই, ঠিক আছে। তাহলে কি কোন 4টা, আশু বিনি, আ একটা, সু একটা, বি একটা, নি একটা, আশু বিনি। বুঝে গেছে এবার? আচ্ছা, খেয়াল করুন, তাহলে খাঁটি বাংলা গেল, তৎসম গেল। এবার আমরা দেখবো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের ভিতরে প্রথম আসছে যে আরবি, আম, ঠিক আছে, আম খাস লা গড় বাজে খয়ের, আম খাস লা গড় বাজে খয়ের, ঠিক আছে, কি আছে, আম খাস লা গড় বাজে খয়ের, আম খাস লা গড় বাজে খয়ের। এই 4টা হচ্ছে যে আমাদের কি, আরবি উপসর্গ। খেয়াল করেন, হিন্দু উপসর্গ আছে একটি, তার নাম হচ্ছে কি, হর রোজ, হর হামেশা, হর কিসিম, ঠিক আছে। হিন্দু উপসর্গ একটা, সেটা হচ্ছে কি, হর। আচ্ছা, তারপরে আছে কি ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, হেড, সাব। ফুল প্যান্টের ফুল, হাফ হাতা সত্ত্বের হাফ, হেড স্যারের হেড, সাব ইন্সপেক্টরের সাব, ফুল হাফ হেড সাব। ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ আমাদের কয়টি, ফার্সি উপসর্গ আমাদের হচ্ছে
10টি। কি কি দেখেন, লিখলাম অয়ন, বর হিসাবে বদ কম না। অয়ন বর হিসাবে বদ কম না, বর মানে কি এই হাজবেন্ড, ঠিক আছে, হাজবেন্ড হিসাবে তার চরিত্র খারাপ, এই জন্য সে খুব বদমাইশ। তো অয়ন বর হিসাবে বদ কম না, কেননা বউয়ের অনুপস্থিতিতে, বউয়ের অনুপস্থিতিতে ফি সপ্তাহে মানে কি প্রতি সপ্তাহে নিমতলায় দরকার মেটাতে গিয়ে বেহুশ। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাদের 10টা উপসর্গ আছে। একটা হচ্ছে বললাম কি, ফার্সি উপসর্গ 10টা। অয়ন বর হিসাবে বদ কম না, বর একটা, বদ একটা, কম একটা, না একটা। কেননা সে কি করছে, বইয়ের অনুপস্থিতিতে, বইয়ের অনুপস্থিতিতে ফি সপ্তাহ, ফি সপ্তাহ মানে প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহে নিমতলায় দরকার মেটাতে গিয়ে বেহুশ, বেহুশের বে। এই 10টা ছিল আমাদের ফার্সি উপসর্গ। তাহলে খেয়াল করেন, আমাদের খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, বিদেশি উপসর্গের ভিতরে আরবি আছে আমাদের 6টি, হিন্দি আছে 1টি, ইংরেজি আছে 4টি, ফার্সি উপসর্গ কয়টি, 10টি। খেয়াল করেন, এবার একই উপসর্গ যুগে গঠিত আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ। দেখেন অপব্যবহার, খেয়াল করেন অপব্যবহার। আপনি প্রথমেই দেখেন তো, অপ ব্যয় আছে, তাহলে জ ফলা থাকলে কি হবে, অবশ্যই রস্বীকার হবে, তাহলে অপ যোগ বি। এখন দেখেন বহার, ঠিক আছে, এখানে লেখা আছে এই জায়গায় ঠিক এই ব ফলা যে জায়গাটা আছে, এটার জন্য আমরা তো এখানে রস্বীকার দিয়েছি। এখানে কি কোনো কার আছে, এখানে কোনো কার নেই, কার যদি না থাকে তাহলে আমরা কি বসাবো, সেখানে অ বসাবো। তাহলে অপ যোগ জপলার জন্য বয় রস্বীকারে বি, ঠিক আছে, আর ওখানে অব, অব অ আসছে, আমাদের কোনো আকার ওকার নাই, বিধায় আমরা অ বসাচ্ছি, তাই অপ যোগ বি যোগ অব। আর হচ্ছে আমাদের কি, ওই সেই অর্থবাচক শব্দ। তাহলে অপব্যবহার শব্দের ভিতরে আমাদের উপসর্গ আছে কয়টি, 3টি উপসর্গ আছে। আচ্ছা খেয়াল করেন, এবার দিলাম অনুসন্ধান। তাহলে সন্ধানের সন্ধি বিচ্ছেদ করেন, সম যোগ ধান, সন্ধান। অত্যাশ্চর্য, কি লেখা আছে, অ, অতি যোগ আশ্চর্য। তাহলে খেয়াল করেন, অতি কেন বসালাম, জ ফলা আছে রস্বীকার হবে, এখানে কি কার আছে, আকার আছে, তাহলে এখানে এই আটা চলে গেল, এখানে এই যে আকারটা এখানে চলে গেল, ঠিক আছে, অতি যোগ আ। আচ্ছা, তারপরে দেখেন প্রত্যাদেশ, আবার জফর আছে, তাহলে প্রতি দেব, প্রতি এখানে কি আছে, আকার, তাহলে এখানে আ দিলাম, প্রতিযোগ আদেশ। এখন এখানে খেয়াল করেন, এখানে আমরা লিখলাম হচ্ছে আদেশ। এখন আমরা সন্ধি বিচ্ছেদ করছি, হ্যাঁ নিলাম, কারণ কি, দেশ শব্দের একটা অর্থ আছে, বুঝা গেছে। তাহলে এই জন্য আমরা পর্যন্ত যাইছি, আমরা ইচ্ছা পর্যন্ত, ইচ্ছা মতন শেষ পর্যন্ত আমরা হচ্ছে যাব, যে দেখবো যে কয়টা উপসর্গ আছে। আচ্ছা খেয়াল করেন, তারপরে আছে প্রত্যগমন, তাহলে প্রতি যোগ আগমন, অনতি বিলম্ব, অন যোগ অতি, কিছু নাই এখানে, আকার ওখানে কিছু নাই, বিলম্বর বি যোগ লম্ব। একটু আপনারা ভালো করে খেয়াল করলে পাবেন, আমি সাথে সাথে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, প্রজ্জ্বল, প্রযোগ উজ্জ্বল, তাহলে একটা উপসর্গ, ওই যে অধিক উৎসাহে অবলীলায় মনের জল উপশম করার জন্য প্রতি রাতের পরিশেষে মদ পান করতো, ঠিক আছে, তাহলে তৎসম উপসর্গ। বিপ্রকৃষ্ট, তাহলে বি আর প্রো, একে তো আমি বুঝেই ফেলছি যে উপসর্গ, তাহলে কৃষ্ট, হ্যাঁ এর ভিতরে ভাঙা যায় না, তাহলে কৃষ্ট মূল শব্দ। অপরিপক্ক, একটা উপসর্গ পেয়ে গেছি, পরি, হ্যাঁ উপসর্গ পেয়ে গেছি, পক্ষ, তাহলে আর একটা অর্থবাচক শব্দ। ব্যতিহার, যফল আছে বি দিয়ে দিলাম, এখানে কোনো কার আছে না, কোনো কার নেই, তাহলে অতি বসাবো আমরা বি যোগ অতি। আচ্ছা, সুসংবাদ, সু বসালাম, সংবাদকে সন্ধি বিচ্ছেদ করেন, সংযোগ বাদ, হ্যাঁ বাদ শব্দের অর্থ আছে হবে। অনতি বিরোধ, অন বসালাম, এখানে কোনো কার আছে, এখানে কোনো কান নেই, এখানে যেহেতু কোনো কান নাই তাহলে আমরা এখানে কি বসাবো, অ। তাহলে অন যোগ অতি, বৃহৎটা আমাদের কি শব্দ, অর্থবাচক শব্দ। ওকে, অপরিণামদর্শী, তাহলে অ নিলাম, পরি নিলাম, ঠিক আছে, অপরি। এখন দেখেন, না নিলাম, মোদর্শী বলে কোনো শব্দ হয় না, নামদর্শী বলে শব্দ হয়, তাহলে অপরি নামদর্শী। খেয়াল করেন, পদাকার, পদ যোগ আকার, খেয়াল করেন, পদ যোগ আকার। এবার আসছে কি, যে সন্নিবেশ, সন্নিবেশ, সমযোগ নিবেশ, তাহলে বেশ আমাদের অর্থবাচক শব্দ, আমরা নিলাম এখানে। সবিশেষ, সবিশেষ, তাহলে স যোগ বিশেষ নিলাম, আচ্ছা বিশেষটাকে ভাঙি, বি যোগ শেষ, হ্যাঁ শেষ শব্দের অর্থ আছে। বেহার, তাহলে বি যোগ অব, জফল আছে রস্বীকার। উপাচার্য, উপ
যোগ আচার্য। আচ্ছা, উপ আমরা পেলাম, এইখানে আছে আকার আছে বিধা আনিলাম চার্য। তাহলে শেষ শব্দ কি আচার্যকে যদি আমরা ভাঙি, চার্য যদি আমরা ভাঙি, তাহলে কি হচ্ছে, আমরা পেলাম একটা উপসর্গ, চার্য আমাদের কি অর্থবাচক শব্দ। আচ্ছা, খেয়াল করেন, এরপরে আসছে কি, দেখেন অপ্রতিরোধ্য, অযোগ প্রতি যোগ রুদ্ধ, অনধিকার অনযোগ অধি, অপপ্রচার অপযোগ প্র, প্রতি সংহার প্রতি, সংহারকে সন্ধি বিচ্ছেদ করেন সমযোগ হার, হার অর্থবাচক শব্দ সম উপসর্গ। প্রত্যুপকার, তাহলে যখন আছে প্রতি বসালাম, এইটা কি কার, এই যে লেখা আছে, খেয়াল করেন একটু, যে এখানে লেখা আছে আহ প্রত্যু ও কার, আমরা এটা একেবারেই পারবো। তাহলে এখানে খেয়াল করা আছে, এখানে আছে আছে যে জফলা আছে কার সাথে, তর সাথে, যার সাথে জফলা আছে তার সাথে রস্যিকার বা দীর্ঘিকার, আমরা তাহলে এখানে কি দিলাম, প্রতি। ওকে, এইটা কি কার, এইটা হচ্ছে আমাদের রস্যকার। তাহলে এই রস্যটা এখানে কিসে পরিণত হবে, বর্ণে, আমরা এখানে রস্য বসালাম। এই খণ্ডটা কই আসবে, এখানে, কারণ উত একটা উপসর্গ, প্রতি একটা উপসর্গ, আর হচ্ছে যে কি, উত একটা উপসর্গ। এখন খেয়াল করে দেখেন, এখানে এখানে কোনো কারুকার আছে না, নেই। তাহলে এখানে যদি কারুকার না থাকে, এখানে আমরা নিলাম, তাহলে কি আছে, অপকার আছে। অপকার তো একটা অর্থবাচক শব্দ, আর একটু ভেঙে দেখি, যেহেতু বড় অর্থ, তাহলে এই বড় শব্দ, তাহলে অযোগ নিলাম, নিলাম, লাস্টে কি থাকে, কার আছে, দেখি কার শব্দের অর্থ আছে, হ্যাঁ আছে। তাহলে প্রতি যোগ উত যোগ এই তিনটা হচ্ছে যে এর ভিতরে কি উপসর্গ। আচ্ছা, তারপরে দেখেন অপিনিহিতি, অপি যোগ নিহিতি, তাহলে নিহিতি শব্দটাকে আমরা যদি একটু ভাঙি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে নিয়ে একটা আমরা কি পেলাম, উপসর্গ পাচ্ছি। সমবিবেহার একটু আগে দেখানো হয়েছে, এখন আমরা একটু প্রতিযোগিতামূলক প্রশ্ন সলিউশন করি। বর বদ বাজে কোন শ্রেণীর উপসর্গ, আমার সাথে একটু আপনারা রেসপন্স করবেন প্লিজ। ঠিক আছে, ভুল হোক সমস্যা নেই। বর বদ ও বাজে, ঠিক আছে, এটা হচ্ছে কোন শ্রেণীর উপসর্গ। আর এটা খাঁটি বাংলা হবে না? আচ্ছা, খেয়াল করেন, আমরা হচ্ছে যে একটু আগে পড়লাম, বিদেশি উপসর্গ। হ্যাঁ বিদেশি উপসর্গ, উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে যে কি, বিদেশি উপসর্গ। দেখেন একটু আগে আমরা দেখলাম কি যে অয়ন বর হিসাবে বদ কম না, তাহলে বিদেশি উপসর্গের ভিতরে ফার্সি উপসর্গ ছিল। আর আরবি উপসর্গ কি ছিল, আম খাস লাগর বাজে খয়ের, বাজে ছিল আরবি, আর এই দুটো ছিল আমাদের হচ্ছে যে কি, আপনার হচ্ছে ফার্সি উপসর্গ, অর্থাৎ এটা হচ্ছে বিদেশি উপসর্গ। পুরো পড়া কোন শ্রেণীর উপসর্গ, পুরো পড়া কোন শ্রেণীর উপসর্গ, সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। আচ্ছা ভাইয়া আপু, আপনাদের একটু কথা বলি, দেখেন আপনার আমাদের যে পড়াশোনাগুলো এইগুলো কিন্তু, এই জেনারেল সাইট গুলো কিন্তু সব হচ্ছে যে জ্ঞানমূলক বা তথ্যমূলক, ইনফরমেটিভ। এই পড়াগুলো মনে রাখার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে যে আপনার মুখ দিয়ে বলতে হবে। আপনি মুখ দিয়ে, যে আপনি দেখেন আপনি রিডিং পড়ে যাচ্ছেন, আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি একটা ভিজিটিং কার্ড দিয়ে এক পাশে ঢেকে ঢেকে উত্তর বলতে পারছেন। যখন আপনার ছোট ভাই কিংবা কোনো রুমমেটকে দিয়ে বলবেন যে এই অংশটা আমাকে একটু ধরো তো, এই সাধারণ নলেজ, সাধারণ জ্ঞান কিংবা হচ্ছে যে আমার এই বাংলার অংশগুলো, যখন আপনাকে ধরবে তখন আপনি বলতে যাবেন, দেখবেন যে ওখান থেকে প্রায় 40% আপনি পাচ্ছেন না, বাট আপনি এক মাস ঢেকে ঢেকে পড়ছেন, 100%ই পারছেন। এই যে আপনি 40% পারছেন না, বাকি 60% পেরেছেন, এই 60% আপনার মুখ দিয়ে যে বের হয়েছে, এটা আপনি সারা জীবন আর ভুলবেন না। বোঝা গেছে, তাহলে আপনারা একটু রেসপন্স করবেন। পুরো পড়া এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। নিচের কোন কোন শব্দের আগে, নিচের কোনটি শব্দের আগে বসে, উপসর্গ। উপসর্গ, ধন্যবাদ। নিচের, হ্যাঁ খেয়াল করেন, নিচের কোন শব্দটি উপ বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, খেয়াল করেন তো। উপকূল। আচ্ছা আপু একটু বলি, উপকূল, হ্যাঁ উপকূল। এখন দেখেন, উপকূল লিখলাম আমরা, আছে উপকূল, ওকে ভালো কথা। এটাকে ভাঙলে কি আসছে, আসছে কুল। তাহলে কুলটা কি, আমরা বলি কুলের মতো উপকূল, ঠিক আছে, বাট কুল না, কুলের মতো, সেটাকে বলছি কি উপকূল। আমরা কি বলি, সমুদ্রের উপকূল, ঠিক আছে। তাহলে কুলের মতো যদি হয়, তাহলে এটা ব্যবহৃত আছে সদৃশ অর্থে,
ঠিক আছে। আর এখানে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপনেতা। ঠিক আছে, মানে কি নেতার থেকে একটু, মানে মেন নেতার থেকে একটু নিচে, যার কারণে এটাকে আমরা কি ব্যবহার করছি, ক্ষুদ্র অর্থে ব্যবহার করছি। আর উপকূলটা হচ্ছে কুলের মতো বাট নট কুল, তাহলে সেটা হচ্ছে কি সদৃশ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ। ধন্যবাদ। অধম। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। নিচে কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে দেখেন তো? উপগ্রহ। 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 হ্যাঁ, ধন্যবাদ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? প্রথম হলো অজ মানে ওই যে অজ। অজপড়া গায়, অঘরান ছেলে। আচ্ছা, খেয়াল করেন, বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি? 21টি। 20টি। হ্যাঁ, উত্তর হচ্ছে 20টি। 21টি। 21টি হচ্ছে যে খাঁটি বাংলা উপসর্গ 21টি, আর তৎসম 20টি। উপসর্গ 20টি। হ্যাঁ, ধন্যবাদ। নিজস্ব কোনো 20টি। অর্থবাচকতা, হ্যাঁ, নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ গঠনের ক্ষমতা আছে কার? উপসর্গ। উপসর্গের। উপসর্গ, কারণ উপসর্গ একটা উপসর্গে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপু। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু একটা অর্থবাচক শব্দে পূর্ব বসে নতুন অর্থ দান করে। কোনটি উপসর্গ নয় দেখেন তো? অপু। অপু। অফু। অফু ও একটা মানুষের নাম। অতি, অনু এবং অভি এগুলো হচ্ছে যে কি উপসর্গ। আচ্ছা, পাতি হাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থে বেরোতে এসে? এটা পরীক্ষা আসবে দেখবেন। ছোট। ছোট। ছোট অর্থে, আমরা বলি না পাতি লেবু। ছোট অর্থে। হ্যাঁ হ্যাঁ, ছোট অর্থে পাতি লেবু। এখন আমরা ইদানিং ভাবে খুব বিক্ষিপ্ত অর্থে বলি যে পাতি নেতা, মানে কি ছোট নেতা। শব্দের আগে বসে কোনটি উপসর্গ, এটা আমরা জানি। আচ্ছা, খেয়াল করেন, এবার আসছে সত্য বই মিথ্যা বলবো না, এখানে বইটা কি? সত্য বই মিথ্যা বলবো না, এখানে আছে যে বইটা কি? আচ্ছা, খেয়াল করেন, আমরা বাংলা সিনেমায় দেখছি না, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে যে খুব একদম বিদ্যর্পে যে অপরাধী সেও বলে, যে অপরাধ করেনি সেও এই কথা বলে। ঠিক আছে, এখানে বইটা আছে কি অনুসর্গ, বোঝা গেছে? এটা মাথায় একটু রেখেন, বই হচ্ছে অনুসর্গ। আচ্ছা, হুম, খেয়াল করেন, অতিশয় দোতনা, এই সাইড, হ্যাঁ অতিশয়, এই ভাইয়ের কাছে আছে, মুস্তফার কাছে। হ্যাঁ, অতিশয় দোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ? একটু খেয়াল করে দেখেন তো। অতিশয় মানে কি অধিক। বাস্তব থেকে আমরা কি কোন প্রকোপ। কোথায় চলে যাই? প্রবাস্তব। ঠিক আছে, পরাবাস্তব। পরাবাস্তব। আচ্ছা, ব কলম শব্দটি বাংলা ভাষায় এসেছে। ব কলম, একটু আগে একটা ছন্দ বলেছি, একদম লাস্টের ছন্দটা বলেন তো কি? ফার্সি ভাষা থেকে। ফার্সি। ওখানে আমরা কি লিখছিলাম? বইয়ের অনুপস্থিতিতে ফি সপ্তাহে নিমতলায় দরকার মেটাতে গিয়ে বেহুশ। তাহলে বইয়ের ব, ঠিক আছে, ব কলম। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে বেরোতে এসেছে? অপ। অভাব। আর কেউ? নিকৃষ্ট। নিকৃষ্ট। খ্রিস্ট। আচ্ছা, আর কারো মত আছে কিনা দেখি। বিপরীত। খেয়াল করেন, আমরা বলি যে তোমার মান অপমান সব চলে গেল। ঠিক আছে, তাহলে মানের বিপরীত শব্দ কি? অপমান। এটা হবে কি বিপরীত। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? রাম। রাম। গুড। আমার। হম হম, রাম। ঠিক আছে, অঘারাম। আচ্ছা, বিদেশি উপসর্গযুক্ত শব্দ কোনটা বলেন তো? বিদেশি উপসর্গ গঠিত শব্দ। ফর্মুলা। হর বলা। হর কোন উপসর্গ বলতে পারবেন? হর একটাই আছে, কি উপসর্গ বলেন তো? হিন্দি। হিন্দি। হর হামেশা, হর রোজ, হর কিসিম। অপসংস্কৃতি শব্দটি, অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপ, এটা পারবেন আমি জানি।
বিপরীত। বিপরীত। এর নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটা? ভাবুক, নদীমাতৃক, দিগন্ত, সুদিন। সুদিন আর সুদিন সুদিন, সুযোগ দিন। বিদেশি উপসর্গ দৃষ্টান্ত কোনটা? বিদেশি না। আর কেউ? বিদেশি উপসর্গ দৃষ্টান্ত। আচ্ছা, আমরা লিখছিলাম কি অয়ন। অবনা অয়ন বর হিসাবে বধ ওম না। না, নাটা কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। নাটা ফার্সি উপসর্গ। শব্দের আগে কোনটি বসে? উপসর্গ। নিম যে ভাষার উপসর্গ উপসর্গ বলেন তো, নিম কোন ভাষার উপসর্গ? আরবি। আর আর কেউ? ফার্সি আর কেউ? হুম। বিদেশি উপসর্গের ভিতরে বর হিসাবে বধ ওম না। না হচ্ছে ফার্সি উপসর্গ। আচ্ছা, ও সরি, না নিম। তাহলে হচ্ছে যে নিম ও ফার্সি উপসর্গ। ঠিক আছে, নিম তলায় দরকার মেটাতে গিয়ে বেহুশ। নিম ও ফার্সি উপসর্গ। আচ্ছা, নিচের কোনটিতে উপসর্গ অপ্রধানত্বে ব্যবহৃত হয়েছে? নিচের কোনটিতে উপসর্গটি অপ্রধানত্বে ব্যবহৃত হয়েছে? উপনেতা, উপকার, তারপরে আছে যে উপকূল, আর উপভাষা। উপনেতা। না, হয়নি উত্তর। তো সঠিক হয়নি। উপকার। উপভাষা। ধন্যবাদ সামিয়া আপুকে, ধন্যবাদ। উপভাষা। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞান উপসর্গের বি উপসর্গটি বিশেষ। বিশেষ বিশেষ। মাশাআল্লাহ। কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? সুবিনিয়া সুবিনিয়া। হ্যাঁ, গ নম্বর উত্তর সঠিক। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। হ্যাঁ, নতুন শব্দ গঠন। উপসর্গ কোনটি? অতি, চেয়ে, থেকে, দ্বারা। অতি অতি। অতি অতি, অতি, অতি হ্যাঁ, ধন্যবাদ। অপদেবতা শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মন্দ অর্থে। হিন্দ অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাদের সবাইকে রেসপন্স করার জন্য। আমরা একটু পরবর্তীতে যাই। আচ্ছা, দেখা যাক পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, খেয়াল করেন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা গড়িমসি না করে একেবারে সরাসরি ভাগে চলে গেছি। পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার পতি পত্নীবাচক অর্থে, আর একটা হচ্ছে সাধারণ অর্থে। ঠিক আছে, সাধারণ অর্থে কি? সাধারণ অর্থে যার সাথে, বাংলা কথা, যেখানে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক নেই, সেটাই হচ্ছে যে আমাদের কি সাধারণ অর্থ। আচ্ছা, খেয়াল করেন, দেখেন লেখা আছে অব্যয় পদের কখনো পুরুষ ও স্ত্রীবাচক রূপ হয় না। ঠিক আছে, অব্যয় পদের কোনো পুরুষ ও স্ত্রীবাচক রূপ হয় না। এরপরে দেখেন, আমরা সাধারণত যে পুরুষ স্ত্রীবাচক শব্দ যেগুলো আমরা পড়ি, আহ, এবং যেগুলো আমরা পারি, সেগুলো আমরা ইজি ভাবেই পারি, কারণ নিয়ম শিখেও পারি, আবার নিয়ম না শিখেও পারি। কিন্তু আপনাদের একটু ডিফারেন্ট ওয়েতে প্রশ্ন যদি আসে, তাহলে সেইটার জন্য আপনাদের একটু প্রিপারেশন নিয়ে আসছি। কারণ আমি যেটা বারবারই বলি, এই কিছু কিছু গ্রামেটিক্যাল টার্ম আছে, সেগুলো আপনারা এমনিতে নিয়ম ছাড়া এমনিতে আপনারা পারেন। যেমন সন্ধির অনেকগুলো নিয়ম আছে, আপনি যদি একবার রিডিং করেন, তারপরে আপনি আছে দেখা যাচ্ছে এমনিতেই পারবেন। ঠিক আছে, তো খেয়াল করেন, এই আহ, ক্ষুদ্র অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যেখানে হচ্ছে যে ইকা প্রত্যয় যোগ হয়েছে। ঠিক আছে, যেমন আমরা একটু দেখব যে নাটক থেকে নাটিকা। নাটকটা কি? দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়ান সিরিয়ালে দেখি যে প্রায় 700-800 পর্ব, স্টার প্লাসে দেখি, স্টার জলসায় দেখি, যদিও আমার বাসায় টেলিভিশন নাই। ঠিক আছে, তারপরেও এটা ওই কোভিড এর সময় দেখতাম, গ্রামে গেছিলাম, যে মানুষের ধৈর্য অনেক, যে নায়িকা 5 তলার থেকে পড়ে যাচ্ছে, নায়ক অফিস থেকে আসছে, এসে তারপরে আস্তে ধীরে তারপরে তাকে ধরছে, ওই এক্সপ্রেশনটা এমন হচ্ছে, মনে হচ্ছে যে এখনই যদি না ধরতো তাহলে মনে হয় মারাই যেত। আচ্ছা, তাহলে নাটিকা হচ্ছে যে কি?
নাটিকা হচ্ছে দেখবেন আমরা ইউটিউবে দেখি যে যখন ভ্যালেন্টাইন্স ডে হয় তখন হচ্ছে যে প্রাণ ফ্রুটো, লাভ এক্সপ্রেস, এখানে লাভের এখানে বাপ মার সাথে ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা। তো ওই যে 2-3 মিনিটের হয় ওটাকে আমরা কি বলছি, নাটিকা। তো নাটক থেকে নাটিকা, গীত থেকে গীতিকা। দেখেন প্রত্যেকটা স্ত্রীবাচক রূপে টিকা প্রত্যয় যোগ আছে। গীত মানে বিশাল বড় একটা সম্পূর্ণ গান। গীতিকা, গীতিকা মানে কি, ছোট গান। পুস্তক থেকে পুস্তিকা, পুস্তক মানে কি বিরাট বড় বই, আর পুস্তিকা মানে কি ছোট বই। মালা থেকে মালিকা, মালা মানে হচ্ছে যে কি, মালা বলতে কি বোঝাচ্ছে, বিশাল বড় একটা মালা। আর মালিকা হচ্ছে যে কি, যে একটা মালার একটা ক্ষুদ্র অংশ। তাহলে আপনাদের একটু খেয়াল করে রাখবেন যে ইকা প্রত্যয় যোগে, ইকা প্রত্যয় যোগে ক্ষুদ্র অর্থ প্রকাশ করে পুরুষ স্ত্রীবাচক শব্দ। নাটক থেকে নাটিকা, পুস্তক থেকে পুস্তিকা, মালা থেকে মালিকা, আর গীত থেকে গীতিকা। যেহেতু ক্ষুদ্রত্ব আছে তাহলে বৃহত্তত্ব আছে। বৃহত্তত্বে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। বৃহত্তত্বে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ভিতরে আছে দেখেন, বন থেকে বনানী, অরণ্য থেকে অরণ্যানী, হিম থেকে হিমানী, আর জব থেকে জবানী। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা ক্ষুদ্রত্ব পেলাম আর বৃহত্তত্ব পেলাম। ক্ষুদ্রত্বে ইকা প্রত্যয় যোগে পরীক্ষায় এভাবে দিতে পারে, নিচের কোনটা ক্ষুদ্রত্ব প্রকাশ করেছে, বা নিচের কোনটা ইকা প্রত্যয় যোগে পুরুষ স্ত্রীবাচক শব্দ, নিচের কোনটা বৃহত্তত্ব পুরুষ স্ত্রীবাচক শব্দ, উভয়ত্বে পুরুষ স্ত্রীবাচক শব্দ। দেখেন আমাদের আহ, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের দেখে বোঝার উপায় নেই এটা কি হচ্ছে যে পুরুষবাচক রূপ প্রকাশ করছে না স্ত্রীবাচক রূপ প্রকাশ করছে। যেমন আমি বললাম, এই শিশুদেরকে এক পাশে রাখো, এখন এটা কি মেয়ে শিশু না হচ্ছে যে ছেলে শিশু। বা আপনি বলছেন 10 জন শ্রমিক আহ, একটা কাজ করে, 10 জন, এখন 10 জন শ্রমিকের ভিতরে মেয়েও আছে, তারপরে আছে পুরুষও আছে। তাহলে এটা হচ্ছে কি উভয়ত্ব পুরুষ স্ত্রীবাচক শব্দ। আমরা দেখেন, আমরা এখানে লিখছি শিশু সন্তান জন, জন বলে একজন ব্যক্তি, বর্গীয় জ দন্তন্য জন, তাই এটা আমাদেরকে 10 জন। শিশু সন্তান জন বন্ধুদের নিয়ে পাখি শিকার করতে গেল, অন্যদিকে শিক্ষিত মানুষ গুরুর সন্ধানে গেল। তাহলে কি বললাম আমি, দেখেন এখানে লেখা আছে যে শিশু সন্তান, শিশু, ঠিক আছে, শিশু সন্তান জন বন্ধুদের নিয়ে পাখি শিকার করতে গেল, অন্যদিকে শিক্ষিত মানুষ গুরুর সন্ধানে গেল। শিশু মেয়ে হতে পারে, ছেলে হতে পারে। সন্তান একই অবস্থা, জন 10 জন শ্রমিক, 12 জন শ্রমিক, জন মেয়ে ছেলে হতে পারে। বন্ধু আমাদের মনে হচ্ছে বন্ধু বান্ধব, কিন্তু বন্ধু শব্দটা এই অর্থে ব্যবহৃত হয়। পাখি উভয় অর্থে। শিক্ষিত মেয়ে শিক্ষিত না ছেলে শিক্ষিত, মানুষ ছেলে না মেয়ে, গরু। বোঝা গেছে? তাহলে উভয় অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ হচ্ছে এইগুলো। আচ্ছা, খেয়াল করেন, এবার আসছে যে বিদেশি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। খান থেকে খানম, সুলতান থেকে সুলতানা, মরদ থেকে জেনারা, মুহতারিম থেকে মুহতারিমা, আর মালিক থেকে মালিকা। অবজ্ঞার্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। চিন্তা করেন, অবজ্ঞার্থ আবার পুরুষ স্ত্রীবাচক শব্দ আছে। ঠিক আছে, চাকর থেকে চাকরানী। ঠিক আছে, যে চাকরানির মতো ব্যবহার করছিস তার মানে তাকে অবজ্ঞার্থ বা তুচ্ছাত্মক, পরীক্ষা এইভাবে দিতে পারে, অবজ্ঞার্থে বা তুচ্ছাত্মক অর্থে পুরুষ স্ত্রীবাচক শব্দ। মাস্টার থেকে মাস্টারনি। ঠিক আছে, মাস্টারনি হয়েছো। আচ্ছা, তারপরে কি দারোগা থেকে দারোগানি, জমিদার থেকে জমিদারনি, আমরা বলি না জমিদারনির বাচ্চা। ঠিক আছে, এভাবে বলি, তাহলে এটাকে তাকে অবজ্ঞা করি বা তাকে তুচ্ছ অর্থে ব্যবহার করি। বিশেষ নিয়মে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। বিশেষ নিয়মে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কি, তা থাকলে ত্রি হবে। দেখেন, তা থাকলে ত্রি হবে। নেতা থেকে নেত্রী, কর্তা থেকে কর্ত্রী, শ্রোতা থেকে শ্রোতী। তাহলে দেখেন বিশেষ নিয়মে পুরুষ স্ত্রীবাচক শব্দ আছে, তা থাকলে ত্রি হবে। আচ্ছা, এবার দেখেন, মান থাকলে মতি হবে, বুদ্ধিমান বুদ্ধিমতী, শ্রীমান শ্রীমতী। ঠিক আছে, তাহলে মান থাকলে মতি, আর তা থাকলে ত্রি। তাহলে বান থাকলে কি হবে, অবশ্যই বতী হবে। তাহলে রূপবান থেকে রূপবতী, জ্ঞানবান থেকে জ্ঞানবতী, বান থাকলে বতী হবে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে দেখেন বিশেষ নিয়মে আমরা পেলাম কি, তা থাকলে ত্রি, মান থাকলে মতি, বান থাকলে বতী। ওকে, অত থাকলে অতি, সৎ, অত উচ্চারিত হচ্ছে সৎ থেকে সতী, মহৎ থেকে মহতী। ইয়ন থাকলে ইয়সী, গরিয়ান থেকে গরিয়সী, মহিয়ান থেকে মহিষী। তাহলে এগুলো ছিল বিশেষ নিয়মে পুরুষ স্ত্রীবাচক শব্দ। তা থাকলে ত্রি, মান থাকলে মতি, বান থাকলে বতী, অত থাকলে অতি, ইয়ান থেকে ইয়সী।
খেয়াল করেন, নিত্য পুরুষবাচক, এই নিত্য পুরুষবাচক ওয়ান ওয়ে রোডের মতন, তার কোনো স্ত্রীবাচক রূপ হবে না, সারা জীবনই এই ব্যক্তি হচ্ছে যে ব্যাচেলার থাকবে, এর কোনো স্ত্রীবাচক রূপ আমরা দেখতে পাবো না। ঠিক আছে, কি আছে দেখেন, নিত্য পুরুষবাচক শব্দের এর স্ত্রীবাচক রূপ হয় না। দেখেছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পীর দরবেশ মোল্লা মৌলবীদের কোনো খানা নেই। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পীর দরবেশ মোল্লা মৌলবীদের কোনো খানা নেই। কেননা সভাপতি, দলপতি, সেনাপতির মাধ্যমে যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে। কেননা সভাপতি, দলপতি, সেনাপতির মাধ্যমে যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে। তাই কবিরাজ হয়ে যেমন জিন তাড়ানোর সুযোগ নেই, তেমনি অকৃতদারের কৃতদার সেজে ঢাক বাজানোরও সুযোগ নেই। খেয়াল করেন, আপনার পুরুষ স্ত্রীবাচক শব্দ থেকে যদি কোনো প্রশ্ন আসে, নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক, 100% এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। কিভাবে দেখেন, আমরা বললাম যে নিত্য পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ হয় না। তাহলে দেখেন, ছন্দ করে লিখছে কি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শাসিত সরকার, ঠিক আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় কি আছে, পীর, দরবেশ, মোল্লা, মৌলবী এর কোনো খানা নেই। কেননা সভাপতি, দলপতি, সেনাপতির মাধ্যমে যোদ্ধা অপরাধীদের বিচার করা হবে। তাই কবিরাজ হয়ে যেমন জিন তাড়ানোর সুযোগ নেই, তেমনি অকৃতদারের কৃতদার সেজে ঢাক বাজানোরও সুযোগ নেই। এই ঢাক না, এটা হচ্ছে কি হবে, ঢাকি, মনে রাখার জন্য আমরা ঢাক ব্যবহার করেছি। নিচে এই পরীক্ষা দেখেন, এই ঢাকি শব্দ এই থেকেই দেখেন বিগত সালের প্রশ্ন, নিচে কোনটা আপনার আছে পুরুষবাচক শব্দ, আছে কি ঢাকি। তো এটা শোনার পরে মনে হবে এ আবার কি জিনিস ঢাকি। তাহলে খেয়াল করেন, দেখেন আমরা বললাম যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পীর দরবেশ মোল্লা মৌলবীদের কোনো খানা নেই। ঠিক আছে, কেননা সভাপতি, দলপতি, সেনাপতির মাধ্যমে যোদ্ধা অপরাধীদের বিচার করা হবে। তাই কবিরাজ হয়ে যেমন জিন তাড়ানোর সুযোগ নেই, তেমনি অকৃতদারের কৃতদার সেজেও ঢাক বাজানোর সুযোগ নেই। নিত্য স্ত্রীবাচক শব্দ, তাহলে এটা কি হবে, এর কোনো পুরুষবাচক রূপ হবে না। বোঝা গেছে? আচ্ছা, আপনারা বলেন তো, কৃতদার ও অকৃতদারের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? কৃতদার আর অকৃতদারের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে না? কৃতদার আর অকৃতদার দার একটা লামসাম বলে দেখেন না কি হয়। যে পরিবিবাহিত সে হচ্ছে কৃতদার। গুড, ঠিক আছে, কারণ এটা বলছিলাম এক সময় ময়মনসিংহ না কিশোরগঞ্জে ক্লাস নিতে গেছিলাম, ফরম পড়তো কিশোরগঞ্জ। তো সেখানে হচ্ছে যে স্টুডেন্টদের ছেলে আছে এক পাশে, মেয়ে আছে এক পাশে। তখন এক স্টুডেন্ট বলছে যে, আমি বলছি, "এই, আপনারা তো কি সব অকৃতদার না?" এখন ছেলেরা সবাই বলছে, জি স্যার, আমরা সব অকৃতদার। এখন ও না বুঝেই বলেছে। এখন মেয়েরা তো একটু বেশি চালাক হয়, এখন তারা বলছে যে, স্যার, ওরা যদি অকৃতদার অবশ্যই আমরা কৃতদার। ঠিক আছে, এই কথা বলে। এক পর্যায়ে তো যখন চলে আসছি ক্লাস নিয়ে, তখন মেয়েরা বলছে, স্যার, অকৃতদার কৃতদার মানে কি? আমি বলছি যে, আপনারা যে সবাই বিবাহিত তা তো জানতাম না, মানে অ্যাডমিশনের ক্লাস নিতে গেছিলাম। না স্যার, আমরা কেউ বিবাহিত না, আমরা আসলে অকৃতদার। আচ্ছা, খেয়াল করেন, খুব মজা করলাম। নিত্য স্ত্রীবাচক শব্দের কি হয় না, পুরুষবাচক রূপ হয় না। দেখেন, একটা ছেলে, তার নাম রাজিন, রাজিনের মতো ছেলেদের জন্য মেয়েরা ছিল অরক্ষণীয়। মানে কি, একদম রক্ষণশীল, কোন রকম হচ্ছে যে বাইরে যাবে না। এই জন্য মেয়েদের নাম দেওয়া হয় অসূর্য স্পর্শা। মানে তারা কখনো হচ্ছে সূর্যের আলো দেখে না, নিজেদের মতন করে জড়সড় হয়ে থাকে। তাই রাজিনের মতো ছেলেদের জন্য মেয়েরা ছিল অরক্ষণীয়, এই জন্য মেয়েদের নাম দেওয়া হয় অসূর্য স্পর্শা। ঘটনাক্রমে ধনী ঘরের বন্ধা রূপসী কন্যা কপিলা রাজিনের কারণে অন্তঃসত্ত্বা হয়। ভালো কথা। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সতীন, সৎমা এও দায় শত চেষ্টা করেও রাজিনের চার কন্যা ডাইনি, পেতনি, শখিনী ও শাকচুন্নীদের জন্ম আটকাতে পারেননি।
বিশাল চরিত্রবান ছেলে। খেয়াল করেন, এখানে আমরা বললাম রাজিনীর মতো ছেলেদের জন্য মেয়েরা ছিল কি অরক্ষণীয়, নিত্য স্ত্রীবাচক শব্দ। এই জন্য মেয়েদের নাম দেওয়া হয় কি অসূর্য স্পর্শা। ঘটনাক্রমের ধ্বনি, ধ্বনি হরের, কোন কন্যা, বন্ধা কন্যা, কেমন, রূপসী, বন্ধা রূপসী কন্যা, কপিলা। ঠিক আছে, কি হচ্ছে, রাজনীতির কারণে অন্তঃসত্ত্বা হয়েছে। আচ্ছা, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কে কে আসছে, সতীন আসছে, তারপরে কে আসছে, সৎমা আসছে, তারপরে এও আসছে, লাস্টে কে আসছে, দায় আসছে। শত চেষ্টা করেও রাজনীতির চার কন্যা কে কে, একটার নাম ডাইনি, একটার নাম পেতনি, একটার নাম সখিনী, আর একটার নাম কি শাকচুন্নী, কিন্তু জন্ম আটকাতে পারেননি। তাহলে খেয়াল করেন, দেখেন আমরা বললাম রাজনীতির মতো ছেলেদের জন্য মেয়েরা ছিল অরক্ষণীয় একটা, সেই জন্য মেয়েদের নাম দেওয়া হয় কি ভাই, অসূর্য স্পর্শা। ঘটনাক্রমে ধনীঘরের বন্ধা রূপসী কন্যা কপিলা রাজনীতির কারণে অন্তঃসত্ত্বা হয়, অন্তঃসত্ত্বা। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সতীন, সৎমা, এও দায়। শত চেষ্টা করেও রাজনীতির চার কন্যা ডাইনি, পেতনি, সখিনী ও শাকচুন্নীদের জন্ম আটকাতে পারেন। তাহলে এইগুলো ছিল আমার নিত্য ইতিবাচক স্ত্রীবাচক শব্দ। বোঝা গেছে? এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 99%। এটা একটু ভালো করে মনে রাখবেন, পিডিএফ দিয়ে দেবো, আপনারা মার্ক করে নেবেন, যেটা সমস্যা হবে নক করবেন, বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন, ভিন্ন শব্দযোগে গঠিত স্ত্রীবাচক শব্দ, যেমন কুল থেকে কামিন, সুখ থেকে শাড়ি, গুরু থেকে গর্বী, আর বিদ্বান থেকে বিদুষী। এগুলো একটু মুখস্থ করতে হবে। বাংলায় ব্যবহৃত সংস্কৃত শব্দের লিঙ্গ পরিবর্তন বা পুরুষবাচক শব্দ পরিবর্তন। তৎসম পুরুষবাচক শব্দের শেষে আ, দীর্ঘই, আনি, দীর্ঘিকার, ইকা ইত্যাদি সংস্কৃত নারীবাচক প্রত্যয় যোগে শব্দকে নারীবাচক পরিবর্তন করা যায়। মানে সে বলতে যাচ্ছে যে তুমি যদি পরিবর্তন করতে চাও তৎসম শব্দ, তাহলে তোমাকে এইগুলো দ্বারা পরিবর্তন করতে হবে। কি কি, আ, দীর্ঘই, তারপরে আনি, তারপরে নি, তারপরে ইকা। বুঝে গেছে? আচ্ছা, খেয়াল করেন, দেখি কি আসছে। আপ্রত্যয় যোগে অনাথ থেকে অনাথা, কনিষ্ঠ থেকে কনিষ্ঠা, কল্যাণীয় থেকে কল্যাণীনা, তারপরে বয়স্ক থেকে বয়স্কা, বিবাহিত থেকে বিবাহিতা, প্রিয় থেকে প্রিয়া, প্রথম থেকে প্রথমা। ঠিক আছে, মাননীয় থেকে মাননীয়া। তাহলে এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে মাননীয় থেকে কি মাননীয়া। যেমন দেখবেন আপনি হিন্দি সিনেমায়, ঠিক আছে, হিন্দি সিনেমায় তারা আসছে এই যাদের বড় অফিসার তাদেরকে স্যার ম্যাডাম বলে, এবং লাস্টে মাননীয়া এই শব্দটাও তারা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আ প্রত্যয় যুগে গঠিত হয়েছে, লাস্টের প্রত্যেকটা শেষে কি প্রত্যয় আছে, আ যোগ করা আছে। তাহলে প্রথম থেকে প্রথমা, চতুর থেকে চতুরী, তারপরে আছে মাননীয় থেকে মাননীয়। ওকে, খেয়াল করেন, জাতি বা শ্রেণীবাচক অর্থে ব্যবহৃত হয়। অজ শব্দের অর্থ কি, ছাগল। ঠিক আছে, এটা আমরা জানতাম না। তাহলে অজ থেকে কি অজা, কোকিল থেকে কোকিলা, শিষ্য থেকে শিষ্যা, কর্ত্রীয় থেকে কর্ত্রীয়া, শূদ্র থেকে শূদ্রা। আচ্ছা, খেয়াল করেন, ই প্রত্যয় যোগে গঠিত শব্দ, লাস্টে দীর্ঘিকার হবে। কপট থেকে কপতি, কিশোর থেকে কিশোরী, তরুণ থেকে তরুণী, দেব থেকে দেবী, সুন্দর থেকে সুন্দরী, রজক থেকে রজকী, চতুর্দশ থেকে চতুর্দশী, নিশাচর থেকে নিশাচরী। খেয়াল করেন, এখন এর ভিতরে আমাদের বেশি মনে রাখার দরকার আছে যে কোনগুলো, এইটা একটু মনে করে রাখবেন যে রজক থেকে রজকী, এটা খুব ইম্পর্টেন্ট, বিগত সালের একবার পরীক্ষা আসছে। আর একটা হচ্ছে কি চতুর্দশ থেকে চতুর্দশী। ঠিক আছে, এটা আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা, তারপরে দেখেন আসছে আনি প্রত্যয় যোগে, ইন্দ্র থেকে ইন্দ্রাণী, শূদ্র থেকে শূদ্রাণী, মাতুল থেকে মাতুলানী, ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয়ানী, আচার্য থেকে আচার্য আনী। ঠিক আছে, এখন দেখেন এই যে আচার্য, এটা ইম্পর্টেন্ট, আচার্য থেকে আচার্যানী। কারণ এটা যখনই মানুষ পাবে আচার্য থেকে আচার্য, এটা মনে করবে যে এটা হচ্ছে পরিবর্তন হয় না, বা আচার্য থেকে আচার্যা এটা হয়, কিন্তু আনি এটা হয় না, এটা মনে করবে। আচ্ছা, 4 নম্বরে দেখি কি আছে, ইনি বা নি প্রত্যয় যোগে, দুঃখী থেকে দুঃখিনী। ঠিক আছে, কুহিকি থেকে কুহিকিনী,
যোগী থেকে যোগিনী, অভিসারী থেকে অভিসারিণী, মেধাবী থেকে মেধাবিনী। এখন খেয়াল করে দেখেন, এই যে মেধাবী থেকে মেধাবিনী, অনেকে এটা মনে করে যে এর আসলে পুরুষ স্ত্রীবাচক রূপ হয় না। এই মেধাবী, এটাই মনে হয় স্ত্রীবাচক শব্দ, কারণ লাস্টে কি আছে, দীর্ঘইকার আছে। আচ্ছা, এর বিগত সালের কোশ্চেনের ভিতরে আমরা এটা পেয়েছি, যোগী থেকে কি যোগিনী, এটা একটু দেখবেন। আচ্ছা, খেয়াল করেন, এরপরে আসছে কি প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন প্রশ্ন। আমরা এবার একটু খেয়াল করে দেখেন। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? দেখি একটু বলেন তো। নিত্য নারীবাচক শব্দ, রেসপন্স করেন। আপনারা তো একটু আগে অনেক কিছু পেরেছেন, মুখ দিয়ে একবার বলেন, ভুল হোক সমস্যা নেই, আশেপাশে যারা বলছে তাদেরটাও একটু শোনেন। অনুভূতি। আর কেউ? বলে দিই, উত্তর হচ্ছে সপত্নী। ঠিক আছে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ বলেন তো? সদবা। সধবা। আর কেউ? সধবা। সতীন। হ্যাঁ হ্যাঁ, সতীন। সতীন। আর কেউ? শেয়ার করেন। ক ও খ হই এটা। হ্যাঁ, গুড। তাহলে অঙ্গ নম্বর ক ও খ দুটোই সতীন এবং সধবা। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? এটা উত্তর কি সতীন। কোনটি স্ত্রীবাচক শব্দ বলেন তো? কোনটি স্ত্রীবাচক শব্দ? বৈষ্ণবী। হ্যাঁ, বৈষ্ণব থেকে কি হবে, বৈষ্ণবী। ঠিক আছে। বৈষ্ণবী। হ্যাঁ, বৈষ্ণব থেকে হচ্ছে কি বৈষ্ণবী। আচ্ছা, হুম, খেয়াল করেন, নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে। গুড, থ্যাংক ইউ, ক্ষুদ্র অর্থে। আচ্ছা, খেয়াল করেন, পুরুষবাচক শব্দ কোনটি? পুরুষবাচক, রজকি। পুরুষবাচক শব্দ কোনটি? মায়াবী। গুড, মায়াবী। তাহলে মায়াবী থেকে কি হচ্ছে, মায়াবিনী। আচ্ছা, মায়াবিনী। হ্যাঁ, অপ্রাণীবাচক শব্দ কোনটা? অপ্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক। কবি, প্রাণ, তার আছে না? তারপর আছে পাখি, প্রাণ আছে না? বুজুর্গান, বলে যে হুজুর বুজুর্গ। ঠিক আছে, তাহলে এহেতু প্রাণ আছে, তাহলে কি কমল নিকর। নিচে কোন পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ আছে বলেন তো? চৌধুরী। কবিরাজের স্ত্রী, দাদী। পুরুষবাচক শব্দের দুটি স্ত্রী, পুরুষবাচক শব্দ। চৌধুরী আছে পুরুষবাচক শব্দ ভাই, আর দাদি তো স্ত্রীবাচক শব্দ। কবিরাজের স্ত্রীবাচক শব্দ কোনটি? মহিলা কবিরাজ। কোনটি নয়। কোনটি নয়, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করেন, কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? পত্নী, দাদী। দাদি। দাদি। গুড। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি, উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ। লিঙ্গ। ধন্যবাদ, ধন্যবাদ। পুস্তকের স্ত্রীলিঙ্গ কোনটি? এটা একটু, প্রশ্নটা একটু ভুল আছে, হ্যাঁ। আহ, এটা হচ্ছে যে কি, ভুল আছে। পুস্তক, পুস্তিকা, এটা হবে। আচ্ছা, নিচের কোনটি, পুস্তিকা। হ্যাঁ পুস্তিকা হবে। নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? প্রত্যয় যোগে। জেলেনি। জেলেনি, ধন্যবাদ, অনেক সুন্দর কোশ্চেন। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালি।
মালি শব্দের স্ত্রীবাচক মালিনী। মালিনী কোন মালিনী? একটা আছে গরুর গরুর গ আর ঘোড়ার ঘ, কোনটা হবে? গরুর ঘ। গরুর গ, হ্যাঁ, ধন্যবাদ। নিচে কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক রূপ হয় না? কবিরাজ। 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 ধন্যবাদ আপু, কবিরাজ বলেছেন। দেবরের স্ত্রীবাচক শব্দ কি? যা। হুম, দেবরের স্ত্রীবাচক শব্দ দুইটাই হয়, তাই না? দেবর, ননদ যা। হ্যাঁ, ননদ অর্থে ব্যবহার করা যায়, আবার হচ্ছে যে ননদ অর্থে ব্যবহার করতে পারি আমরা, যা অর্থে ব্যবহার করতে পারি। যাটা হচ্ছে যে কি তার পত্নী অর্থে ব্যবহৃত হচ্ছে, আর ননদ হচ্ছে যে সাধারণ অর্থে ব্যবহৃত হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, রাষ্ট্রপতি কোন লিঙ্গ? নিত্য পুরুষবাচক। হ্যাঁ, নিত্য পুরুষবাচক, ধন্যবাদ বাবা। গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? গরিয়ান শব্দটি গরিয়ান শব্দটি কোন লিঙ্গ বলেন তো? পুল্লিঙ্গ। হ্যাঁ, পুলিঙ্গ। আপনার হচ্ছে যে আহ, কি ছিল ওটা? গরিয়ান থেকে গরীয়সী। গরীয়সী। হুম, গরিয়ান থেকে গরীয়সী ছিল। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে সামিয়া আপা। শিশু শব্দটি কোন লিঙ্গ? উভয়লিঙ্গ। স্ত্রীলিঙ্গ। উভয়লিঙ্গ। না না না, উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ, ধন্যবাদ। উভয়লিঙ্গ। শিশু সন্তান জন বন্ধুদের নিয়ে পাখি শিকার করতে গেল, অন্যদিকে শিক্ষিত মানুষ গুরুর সন্ধানে গেল। সাথী শব্দটি কোন লিঙ্গ? সাথী, সাথী আবার আছেন নাকি? সাথী, উভয়লিঙ্গ। উভয়, উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ, ধন্যবাদ। লাস্ট প্রশ্ন আমাদের আজকের সেশনের, দালান শব্দটি কোন লিঙ্গ? দালান, ক্লীবলিঙ্গ। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। স্ত্রীলিঙ্গ। দালান শব্দটি ক্লীবলিঙ্গ। খেয়াল করেন, আমাদের এই সেশন পাস শেষ হলো, আমাদের বাকি যে গ্রামাটিক্যাল টার্ম আছে, ঠিক আছে, ওখানে শুধুমাত্র একটা বৃহৎ টার্ম আছে, সেটা হচ্ছে যে প্রকৃতি প্রত্যয়। আর এছাড়া যেগুলো আছে সেগুলো সব শীট ভিত্তিক আমাদের পড়াশোনা। শীট ভিত্তিক পড়াশোনা বলতে বোঝাচ্ছে যে আপনার যেমন বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে, আমরা কিছু নিয়ম দেব আর বাকিগুলো সব প্র্যাকটিস শিট দেবো, প্র্যাকটিস শিট দিয়ে আমরা সেটাকে আছে যে শেষ করে দেবো। বুঝছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মধুদা প্রকাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি। আর আমাদের হচ্ছে যে পেজ আপনারা হচ্ছে ভিডিও ক্লাস পেয়ে যাবেন, আর 10 মিনিটের ভিতরে আমরা আপনাকে হচ্ছে যে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। আর আগামী ক্লাসে আগামী দিন হয়তো বা আগামী 1-2 দিনের ভিতরে আমরা এই টোটাল ক্লাসের উপরে 1 থেকে 150টা একটা এমসিকিউ একটা শিট দেবো। সেটা বাসায় বসে বসে আপনারা এই পূজার ছুটিতে আপনারা সলভ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দরভাবে প্রিপারেশন নেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Nice.